বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজ আমরা আহ, পরীক্ষা প্রস্তুতিমূলক কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনার শুরুতেই প্রথমে আমাদের এই পরীক্ষা বিষয়টা নিয়ে একটা মেন্টালি যে ভীতি থাকে সেই ভীতিটা আমাদের একটু দূরে রাখতে হবে। বিশেষ করে তোমাদের সৃজনশীল যে বিষয়গুলো আছে, এই সৃজনশীল বিষয়গুলো, যেমন সৃজনশীলের অ্যান্সার করাটা কঠিন, ঠিক তেমনি সৃজনশীলে কিন্তু তোমাদের ওই বিষয়টা নিজেদের মতো করে অ্যান্সার করে সেটিকে যথাযথ মানের নিয়ে আসাটাও কিন্তু অনেক সহজ। তো তার মানে এই সৃজনশীলের একটা গ্যাপ সাইড আছে, আমরা একটু গ্যাপ সাইড গুলো নিয়ে একটু কথা বলবো। আমি প্রথমেই তোমাদের একটু গণিত নিয়ে কথা বলি, কারণ অনেক সময় হয়তো ফিজিক্স নিয়ে মাঝে মাঝে হয়তো আলাপ করেছি। আমি একটু তার আগে জানতে চাচ্ছি, সত্যি কি আমি ফিজিক্সের লেখার পদ্ধতি বা কিছু নিয়ে কি প্রাথমিক কোনো ধারণা কোনো ক্লাসে দিয়েছিলাম? সবার কাছ থেকে শুনতে হ্যাঁ। হবে। হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একদম। মানে কিভাবে পরীক্ষায় লিখতে হবে বা কি রকম কি হুম। করতে হবে, এটা কি মানে মোটামুটি একটা ধারণা দিয়েছি ফিজিক্সে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু এখন তারপরেও দুঃখজনক হলো, আমি এখনো খাতায় দেখতে পাই যে ওই যে কেমন যেন একটা পুরনো কথা, যে যে মূর্তি পূজা করে তাকে যদি বলা হয় বাবা মূর্তি পূজা ছাড়ো, আল্লাহকে মানো, কয় না আমি তো মূর্তি পূজা, আমি তো আল্লাহ মানি। তো মানো তো, মূর্তি পূজা করো কেন? কয় আমার বাবা বাপ দাদারা যে করছে, তো বাপ দাদা করছে এই কারণের জন্য আমি সেই মহব্বতে ছাড়তে পারছি না। তো ঠিক তেমনি তোমাদের খাতায় আমি যে বিষয়গুলো এ আমি কমন মিস্টেক হিসেবে দেখতে পাই, সেটা দুই একটা সাইট আমি দেখাচ্ছি, তারপরে অঙ্ক নিয়েও আমি কথা বলবো। ধরো আমরা খাতার যদি মার্জিন টানি, সেটা তো মনে হয় এভাবে টানা হয়। খাতার মার্জিন হয়তো এই পাশে দেয়া হলো, দেন এইদিকে, এই যে খাতার মার্জিন টানার পর আমরা তো লেখা শুরু করি। হুম। বরাবরই আমি তোমাদেরকে একটা জিনিস বলি, আমি এখানে খাতার উম, মানে পৃষ্ঠাটাকে ডাবল করে দেখাই, তাহলে আমার মনে হয় একটু বোঝাতে একটু সহজ হবে আমার জন্য। সেটা হলো, ধরো এইখানে ডাবল পৃষ্ঠা আছে, আমি এর মাঝখানে একটা আলাদা আলাদা পৃষ্ঠা ক্রিয়েট করি, যাতে দুই পৃষ্ঠা পাশাপাশি হলে একটু সহজ করে দেখানো যাবে। তো আমি যে কমন মিস্টেকটা দেখি সেটা হলো, এখনো তোমাদের অনেকের খাতায় এই বিষয়গুলো আমার চোখে আসে, যেটা আমি দেখেও খুব হতাশ হই। তা হলো, মনে করো তোমরা 2 নম্বর প্রশ্নের অ্যান্সার লিখছো। যথারীতি এইরকম প্রশ্নের মধ্যে দুই লেখা থাকে। কেউ হয়তো দুই লেখে, তারপরে আবার ইনকাই লেখে ক, মানে এই গ্রুপটাই বেশি। হ্যাঁ, ক লেখে আবার এটি লেখে, হলো কর অ্যান্সারটা লিখছে সে হয়তো যেভাবে হোক লিখছে, লিখে কমপ্লিট করে আবার এটি লেখে খ। ঠিক আছে। আবার এই খর অ্যান্সার হতো সে যেটুকু লেখে লিখছে, লিখে তারপর আবার গ। এই করে গড় অ্যান্সারও সে এই পৃষ্ঠায় করলো, আর এই পৃষ্ঠায় যে আবার লিখছে ঘ। তো এই যে ঘ, সে এখানে অ্যান্সার করলো করে, যেভাবে হোক সে লেখা কমপ্লিট করছে। ওকে, একটু তোমরা সত্যি করে বলবা এই টাইপের অ্যান্সারটা আসলে এখনো কে কে করো, এরকম করে অ্যান্সার, তোমাকে যারা এখানে প্রেজেন্ট আছো। হ্যালো, আনমিউট করো। হ্যাঁ। মানে এখানে এখন দেখিচ্ছি তিনজনকে, মনে হয় সাবেরা কোনো কারণে নেটওয়ার্কের বাইরে গেছে, পরে যুক্ত হলে হোক। এই তিনজনের মধ্যে কেউ কি এইভাবে লেখো? না স্যার, ওই তো শেষে গিয়ে একটু সমস্যা হয় লেখার তো, কিন্তু লিখি যে কয় নম্বর প্রশ্নের, তারপর এরকম দেই হ্যাঁ, যখন আমি আমি ওটাই আর বলতেছি, হয় আমি না, হয়তো একটু এখানে দুই দেরি লিখছি, হয়ে কেউ যায়। কেউ হয়তো লেখে 2 নম্বর প্রশ্নের উত্তর, তারপরে ক খ গ ঘ এরকম করে দিয়ে যায়। হ্যাঁ, বিভিন্ন জন বিভিন্ন ভাবে লেখে, আমি এই জন্য দুই। আবার দুই হ্যাঁ। একজনের খাতায় ভুল বশত হোক আর শুদ্ধ বশত হোক কেউ দুই বাহিরেও দেয়, ইনকে করে দিয়ে ক খ ক খ নিয়ে যায়। তা আসলে বাহিরে যদি দেয় এটা একেবারে টোটালি রং প্রসেস, কারণ বাহিরে তুমি দিতে পারো না, কারণ বাহিরে দেওয়ার অধিকার হলো তোমার টিচারের। ওটাতে উনি শুধু নম্বর দেবেন, কোনোভাবেই কিন্তু এটা ওখানে যাবে না।
ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা হলো এটা, হুম। যে এটা ওখানে যাবে না। দ্বিতীয় অপশন হলো যে এই যে ধরো এই প্রসেসে যারা লিখে, এই ঘ নম্বরটা কার? এখন এটার প্রবলেম কেন হবে, তোমরা যদি খাতার ফার্স্ট পেজ দেখো, আমি তোমাদের লিখিত অংশের পেজ কখনো কি শেয়ার করছি? লিখিত অংশের পেজটা কেমন হয়? প্রথম পৃষ্ঠা তোমাদের তবে কখনো দেখাচ্ছি বা দিয়েছি? উম, মেবি মেবি নৈবিত্তিক দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু না স্যার দেননি, লিখিত অংশটা দেননি। হ্যাঁ, লিখিত অংশের ওপর এইরকম একটা দাগ কাটা থাকবে, সেখানে প্রশ্নর মার্কিং করা থাকে। সাপোজ এটি 1 নম্বর, এখানে 2 নম্বর, এখানে 3 নম্বর, ঠিক আছে, এখানে 4 নম্বর, এইরকম করে আটটা আটটা ঘর থাকে, বা কোনো কোনো 10টাও থাকে, সরি 11 11 পর্যন্ত থাকে। কেন 11 থাকে? কারণ ওই যে আহ যেহেতু আটটাও থাকে, 11 নম্বর পর্যন্ত থাকে, তো তাই থাকে না? যেমন বাংলা হ্যাঁ। হুম। সহ যেগুলো 100 নম্বরের বিষয়, সেগুলো তো 11টাই থাকে, তাই থাকে না? আর যেগুলো তোমার হলো 75-এর মধ্যে পরীক্ষা, লিখিত 50, সেখানে তো তোমার থাকে হলো মানে আটটা। তো এখন এখানে যে ঘরগুলো থাকে 11 পর্যন্ত, এই ঘরগুলোতে কিন্তু নাম্বারটা যোগ করতে হয়। সাপোজ তুমি এটা 2 নম্বর প্রশ্নে অ্যান্সার করছো, এই 2 নম্বরের প্রশ্নের নম্বরটা কিন্তু এই জায়গায় যোগ করতে হয়। অর্থাৎ এখানে বোর্ডের খাতায় যেটা নিয়ম, সেটা হলো এখানে 1+2+3+4, এই যোগফলটা এখানে লেখে। কত যোগফল হলো? 10। এই 10টা কিন্তু তোমার এই জায়গায় ওঠে। এখন সমস্যাটা কোথায় আমি একটু বুঝাই বলি। সমস্যাটা হলো যে এই ধরনের অ্যান্সারে প্রবলেম একটাই, এই যখন এই যে পর পর ক খ গ ঘ লেখা থাকে, আবার পরের প্রশ্নে ঠিক ক লিখছে বা খ লিখছে, পর তারপর এটা গ লিখছে, তো এইগুলো অনেক সময় এই নাম্বার ধরে এই জিনিসগুলো এলোমেলো হয়ে যায়। আর এলোমেলো হলে তোমার একটা ঝুঁকি থাকেই যে তুমি ফুল অ্যান্সার করা সত্ত্বেও তোমার কোনো কারণে এই জায়গা, এই ঘরগুলোতে নম্বর এলোমেলো হওয়ার। আর নম্বর এলোমেলো হলে এটা বিশাল ঝামেলা, মানে তোমার টোটাল নম্বর যেখানে হওয়ার কথা 50, সেখানে হয়তো 45 হয়ে গেল বা 42 হলো। আমি বুঝাইতে পারছি কি? ভুল কিন্তু হতেই পারে, কারণ হ্যাঁ। কারণ যখন প্রায় একসঙ্গে একটা পরীক্ষক 300টা খাতা দেখেন, উনি 300টা খাতাতেই এইরকম এই তথ্যগত কিছু গরমিল থাকলে উনি 100 ভাগ ঠিক মতো দেখতে পারবেন না, কারণ উনি একজন মানুষ, ওনার ভুল হতে পারে। আমি তারপরে ধরে নিচ্ছি উনি খুবই দায়িত্বশীল, উনি যথেষ্ট চেষ্টা করা সত্ত্বেও দেখা গেল যে কোনো কোনো পরীক্ষার্থীর খাতায় এরকম ভুল হওয়াতে নম্বরের গড়বড় হলো। এখন আহ একটা কথা তো তোমরা স্বীকার করো যে তুমি নম্বর পাওয়ার কথা 99, কিন্তু তুমি নম্বর পেয়ে গেছো 92। আমার বিশ্বাস তুমি এরপরেও টেলিটকে কখনোই আবেদন করবে না, কারণ আমি হোক 99 পাইছিলাম, পাওয়ার কথা 92 পাইছি, আলহামদুলিল্লাহ। আমি কি ঠিক বললাম? হ্যাঁ। 92 পাওয়ার পর কে কে কেউ কি আবেদন করবে বলো? না। 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 আবেদন করবেন। কিন্তু সে 7 নম্বর কিন্তু কম না। এখনো ভাবি তো 7 নম্বর দিয়ে কি হবে স্যার? তুমি 10টা বিষয়ে 7 নম্বর দিয়ে গুণ করো তো বাবা, কত হয়? অনেক। সাত, এভারেজ কত হয়? 70। তোমাদের বিষয় থাকে প্রায় 12টা, 7 12, যদি 12টা বিষয় এখানে করা হয়, 7 12 প্রায় 84। প্রত্যেকটা বিষয়ে যদি এরকম 5 7 10 করে যদি তোমার এই 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 ধরনের লেখার গোলমালের জন্য যোগ বিয়োগে ভুল হয়, আমি ধরলাম যে 84ও না, ধরো তুমি 50 নম্বর গড়বড়ের মধ্যে পড়ে গেছো সবগুলো বিষয় মিলে, এটা কি তোমার টোটাল এগ্রিগেটের জন্য একটা বিশাল নম্বর না? হ্যাঁ। হ্যাঁ। এবং শুধু এটাই না, তোমার স্বপ্ন যে আমি মেডিকেলে ভর্তি হব, তোমার স্বপ্ন যে আমি বুয়েটে ভর্তি হব, তোমার স্বপ্ন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো কোনো সাবজেক্টে ভর্তি হব, কিন্তু সেখানে এসএসসি এবং এসএসসি অথবা দাখিল যেটাই বলো,
প্লাস এইচএসসি, এই দুটার নম্বর যে যোগ করে যে একটা স্কোর হয়, এটা কি জানো তোমরা? হুম। সত্যি সবাই জানো তো? না। আচ্ছা, যারা জানো না তারা আজকে ভালো করে জেনে নাও। এই দুইটাতে, এখানে এবং এখানে, এই 2 নম্বর যোগ করে তার জন্য একটা স্কোর পায়। সাপোজ মনে করো ভর্তি পরীক্ষাতে তোমার নম্বর হলো 200। কথা বুঝছো কি? তো 200-র হ্যাঁ। মধ্যে বলা হচ্ছে যে এই হুম। 2 নম্বর থেকে তুমি যে নম্বর পাবা সেখান থেকে স্কোর করে একটা নম্বর নেওয়া হবে, যে তুমি কত পেলে। আর 100 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। তো তুমি ধরো 100-র মধ্যে পেলে 60, আর এখান থেকে স্কোরিং এ পেলে 70। দেখা গেল তুমি দুটাই মিলে 130 পাইছো, টিকে গেছো পরীক্ষায়। অ্যাট দ্য সেম টাইম আর একজন স্কোর থেকে পাইছে মাত্র 50। ঠিক আছে, সে হয়তো পরীক্ষা ভালো দিয়ে 65 পাইছে। সে কি টিকবে? না। না। তো সুতরাং ভালো নম্বরের স্কোরিং এর কিন্তু একটা গুরুত্ব আছে। তো তোমরা যদি খালি মনে করো যে আমি A+ পাইছি বা গোল্ডেন পাইছি তা আমার জন্য যথেষ্ট, এটা কিন্তু আমাদের ওই যে বললাম, শোনো আমাদের প্রতিষ্ঠানে আহ আমি এটা নির্দ্বিধায় বলতে পারি, আমরা হয়তো আমাদের নাম উল্লেখ না করেই শুধু বলবো যে আমাদের সহযোগী আরেকটা প্রতিষ্ঠান আছে, সেখানে আমরা শুনি যে প্রায় 20টার মতো A+ পায়, প্রায় বলিচ্ছি আর কি, কিছু কম বা কিছু বেশি। ঠিক আছে। হ্যাঁ। বাট বাট আমাদের এখানে শুনি 2টে 3টে 4টে এরকম পায়। ওকে। তো প্রশ্ন হলো যে এই এই সংখ্যাটা কি আমাদের এখানে কেন 20-এর কাছাকাছি যায় না বা 10-এর ওপর যায় না? এর মূল কারণ হলো যে আমাদের ওই আহ, কিছু পরীক্ষা, অর্থাৎ প্রায় 4 থেকে 5টা পরীক্ষা যে কোয়ালিটিতে যায়, বিশেষ করে সায়েন্সের পরীক্ষাগুলো, বাকি পরীক্ষাগুলো যদি ওই কোয়ালিটিতে যেত বা তার কাছাকাছি যেত, আমি তোমাদের লিখে দেব মিনিমাম 15 উপরে, 20-এর উপরেও তোমাদের A+ ইনশাল্লাহ পাবে। আসবে। কিন্তু বাকি পরীক্ষাগুলো তোমরা, এটা আমি তোমাদের কিছু হুম। রেজাল্ট শিট, মানে হুম। আমার কাছে যেহেতু রেজাল্ট শিট মানে ফলাফল শিট যেহেতু আছে, তোমরা চাইলে আমি কিছু দেখাতে পারবো। সেখানে নিজেরা দেখলেই বুঝতে পারবো যে সায়েন্সের নম্বরগুলো প্রায় 90-এর ঘরে, প্রায় আর কি 90-এর, কোনোটা ওপরে কোনোটা নিচে, এর কাছাকাছি। কিন্তু অন্য বিষয়ের নম্বর এত কম এবং এত পোর মার্কস, যেটা বলার মতো না। তো যে কারণের জন্য দেখা যায় যে আমাদের মানে এখন হয়তো বলবো যে সহযোগী যে প্রতিষ্ঠানটা আমাদের সাথে পরীক্ষা দেয়, সেই প্রতিষ্ঠানে কিন্তু অন্য বিষয়গুলোতেও এই সায়েন্সের বিষয়ের মতোই কিন্তু তারা নার্সিং এবং নানা রকম ফ্যাসিলিটি কিন্তু তারা পায়। পাওয়াতে ওই সায়েন্সের মতো নম্বর ওগুলো তো তারা কালেকশন করে, যে কারণের জন্য তাদের কিন্তু ওই নম্বরটা অ্যাচিভ হয়, আমাদেরটা হয় না। তো গণিতের পরীক্ষার বিস্ফোরাটা হলো MCQ, লিখিত পড়ে। এটা বিস্ফোরা দুটো কারণে। 1 নম্বর হলো যে তোমরা সত্যিকার অর্থেই এই 2 বছরের মধ্যে তোমরা যে কয়জন ক্লাস করছো, 4 জন, একটু নিজেরা সৎভাবে বলো তো, পরীক্ষার নিয়তে সত্যি কি তোমরা গণিতের MCQ ভালোভাবে বাসায় পড়ো? না। হ্যাঁ স্যার। মাইশা পড়ি বলছেন স্যার। হ্যাঁ স্যার, পড়ি। আর জান্নাতুল না স্যার। সাবেরা? কম পড়ি। আমি তো কিছুটা পড়ি বলছি, কিছুটা পড়ি তো না। বলিনি যে পড়ো না, আমি বলছি যে পরীক্ষার জন্য যে ভালোভাবে পড়া দরকার সেটি আসলে হুম। করো কিনা। হ্যাঁ পড়ি। পড়ো। মোস্তাকিমা? হ্যাঁ স্যার। আচ্ছা, আব্বু আম্মু মনে হয় সাইডে আছে, সেজন্য স্যারের সামনে আর কিছু বলতে পারছ না। আচ্ছা। তো এখন আমি তোমাদের কথা ধরেই যদি বলি যে তোমরা যদি MCQ সেভাবেই পড়ে থাকো, আমি একটু মাইশার অসন থেকে একটু শুনতে চাই, তুমি কতগুলো MCQ পড়েছো, মানে কয় শো বা কি কি বিষয়ের?
যেমন দাখিল, আলিম বলে কথা না, আমার ইন্টারমিডিয়েট সেকশনেও গণিত আছে, আমার মাধ্যমিক সেকশনে গণিত আছে। তো মাধ্যমিক সেকশনের তোমার স্কুলের কোশ্চেন হোক, মাদ্রাসার কোশ্চেন হোক, গণিতের কোশ্চেন যেখানে আছে, এগুলো কি তুমি আসলে সলভ করেছো বা করছো? মাইশের অবশ্য মনে হচ্ছে ডিসকানেক্ট হয়েছে। আহ আমি একটু সাবেরাকে জিজ্ঞাসা করি, এই বোর্ডের কোশ্চেন, সেটা স্কুল কলেজ মাদ্রাসা যেটা হয় হোক, এগুলো কি পড়েছো? বোর্ডের পড়ছি কিছুটা। কয়টা, মানে কয়টা প্রশ্ন করছো? পরীক্ষার সামনে হয়তো, পড়স হ্যাঁ কয়টা পড়ছো এটা বলছো। কয়টা পড়ছি অতটা খেয়াল নাই, কিন্তু আচ্ছা, পড়ছি। আমি আমি সংখ্যাটা বলি, 200। 200 অত না, এই হচ্ছে যে 100 বা একশো আচ্ছা বিশ ঠিক আছে, এরকম আমার আমি পর্যন্ত আমি পড়ছি। আমি যে অ্যান্সার চাচ্ছিলাম সেটা পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, 100, মানে 100 নৈবেত্তিক তুমি পরীক্ষার জন্য পড়ো বা পড়েছো এই 2 বৎসরে, প্রায় 2 বৎসরে বলবো আর কি, 1 বছর 6 মাস। মোস্তাকিমা, হ্যাঁ। আনুমানিক কত স্যার, নৈবেত্তিক করেছো? এই 2 বছরে হ্যাঁ, এক দুই পাঁচ, তিনশো তো হবেই স্যার। 2 থেকে 300, মাশাল্লাহ। জান্নাতুল, জি স্যার। কতগুলো পড়েছো? হবে 200, হুম, 250। 200-250। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই আইডি একে জয়েন করো, আমি ওখানে কথা বলবো, এখানকার সময় শেষ। ঠিক আছে। আইডি একে জয়েন করো।